তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। তো আজকের প্রথম নিউজটা হচ্ছে রোমান রেন্সের একটা বড় রেকর্ড নিয়ে। রোমান রেন্স রিটার্নের সাথে সাথে একটা বড় রেকর্ড বানিয়ে নিয়েছে। রোমান রেন্সের যে রিটার্নটা হয়েছে সেটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে 24 ঘন্টার মধ্যে 96 মিলিয়ন মানে 9,60,00,000-এরও বেশি ভিউজ গ্র্যাব করেছে। আমি তো আজ পর্যন্ত শুনিনি যে কোনো ভিডিও আজ পর্যন্ত 24 ঘন্টায় এত বেশি ভিউ পেয়েছে। 40 মিলিয়ন শুনেছি, 50 মিলিয়ন শুনেছি, কিন্তু 96 মিলিয়ন, যেটা 9,60,00,000-এরও বেশি, প্রায় ধরে নিতে পারো এতক্ষণে তো 100 মিলিয়নও হয়ে গেছে। তো এত ভিউজ গ্র্যাব করেছে, তার মানে বুঝতে পারছো যে রোমান রেন্স কতটা বেশি অ্যাট্রাকশন গ্র্যাব করেছে। আর এটা একটা বলতে পারো রেকর্ড ব্রেকিং জিনিস। তো আমরা জানি যে রোমান রেন্স এর আগে অনেক রেকর্ড ভেঙেছে, আর এখন রিটার্ন করতে না করতেই আরও একটা মস্ত বড় রেকর্ড ভেঙে দিচ্ছে, যেটা পুরো একটা ওয়ার্ল্ড রেকর্ড। আর শুধু এটা না, রোমান রেন্স রিলেটেড আরও কিছু বড় বড় নিউজ আছে, সেটা তোমরা ভিডিওটা দেখতে দেখতেই বুঝতে পারবে। তো চলো এরপরে নিউজে আসা যাক। আমি বেশ কিছুদিন আগে তোমাদেরকে বলেছিলাম যে ডাব্লিউডাব্লিউই তো রেফারিদের আবার ক্যামেরা ফিরিয়ে আনার প্ল্যান করছে, তাদেরকে আবার ক্যামেরা ফিরিয়ে দেওয়া হবে। আর দেখতেই পেলাম যে এখন এই সামারস্ল্যামেতে ডাব্লিউডাব্লিউই রেফারিদের ক্যামেরা আর মাইক ফিরিয়ে দিয়েছে। সবই ঠিক আছে, কিন্তু এই ক্যামেরা থেকে যে সমস্ত পিকচার ক্যাপচার হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে তার একটা নমুনা। তো এইবার বুঝতে পারছি যে ডাব্লিউডাব্লিউই কেন রেফারিদের আবার ক্যামেরা দেওয়ার প্ল্যান করেছে। আর আগের একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে মার্ক হেনরির ছেলে জেকব হেনরি ডাব্লিউডাব্লিউর সাথে অফিসিয়ালি সাইন করে গেছে। তো আগের দিন সামারস্ল্যামেতে জেকব হেনরি সামারস্ল্যামের ব্যাক স্টেজে ছিল, আর সে ট্রিপল এইচের সাথে একটা ফটোও তুলেছে। তো এই হচ্ছে মার্ক হেনরির ছেলে জেকব হেনরি। একে আমরা খুব তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউ রিংয়ে ডেবিউ করতেও দেখতে পাবো। আর সামারস্ল্যাম শেষ হয়ে যাওয়ার পর প্রেস ইভেন্টে ড্রু ম্যাকিন্টায়ার সিএম পাঙ্ককে নিয়ে কথা বলে যে আই ডিভিট সিএম পাঙ্ক, আই হিউমিলেট সিএম পাঙ্ক, অফকোর্স ইটস ওভার। তো ড্রু ম্যাকিন্টায়ারের মতে যে সে সিএম পাঙ্ককে হারিয়েছে, সে সিএম পাঙ্ককে হিউমিলিয়েট করেছে, তো ব্যাস এটা ওভার হয়ে গেছে, তার আর সিএম পাঙ্কের সাথে কিছু করার নেই, তার বদলা পূরণ হয়ে গেছে। আর সে এটাও বলে যে সিএম পাঙ্কের হারের কারণ একমাত্র শুধু সিএম পাঙ্ক নিজের দোষে নিজেই হেরেছে, সিএম পাঙ্ক নিজেকেই স্ক্রু করে দিয়েছে। তো এইটা আমি তো একদম একমত। সিএম পাঙ্কের এটা হলো কি, এতদিন ধরে তো ঠিকঠাকই চলছিল, আর হঠাৎ করে এখন ম্যাচের মধ্যে আমরা সিএম পাঙ্কের এরকম একটা বুকিং দেখতে পেলাম। সিএম পাঙ্ক একটা ব্রেসলেটের পেছনে পড়ে গেল, আর দেখলাম যে ব্রেসলেটটা দেখার পর সিএম পাঙ্কের পুরো মাথা খারাপ হয়ে গেছে, তার কোনো ফোকাসই নেই ম্যাচের ওপরে। ড্রু ম্যাকিন্টায়ার কী করছে, সেথ রলিন্স কী করছে, সে দেখছেই না, পুরো ফোকাস হয়ে গেছে ব্রেসলেটের ওপরে। সিএম পাঙ্ক হেরে গেছে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, যে ম্যাচে হার জিত থাকে, কিন্তু সেরকমভাবে ম্যাচ ডেলিভার করে ভালোভাবে লড়ে যদি শেষ পর্যন্ত সিএম পাঙ্ক হারতো 2-3টে ক্লেমোর কিককে, তাও মানা যেত। কিন্তু এখানে সিএম পাঙ্কের তো খুবই খারাপ অবস্থা দেখছি। যদি সেই ব্রেসলেটটা তার এতটাই মনের কাছে হবে, সেটা ছাড়া যদি সে থাকতেই না পারে, তো বলবো এই ব্রেসলেটটা তো গত 1.5 মাস ধরে ড্রু ম্যাকিন্টায়ারের কাছে আছে, তখন তো সিএম পাঙ্কের কোনো রকম রিয়াকশান দেখতে পেলাম না। আর এখন হঠাৎ করে যখন ম্যাচ চলাকালীন সেটা ড্রু ম্যাকিন্টায়ারের হাতে, সেথ রলিন্সের হাতে দেখেছে, তখনই তার মাথা খারাপ হতে হলো। এইটা তো আমার বড় আজব ডিসিশন লাগলো। এর থেকে তো ভালো একটা ভালো ম্যাচ ডেলিভার করুক। মানছি যে সিএম পাঙ্ক আর আগের মতো লড়তে পারছে না, কিন্তু সে ঠিক আছে, যা লড়ছে তাতেই যথেষ্ট। এইরকমভাবেই যদি একটা ভালো ম্যাচ ডেলিভার করে শেষ পর্যন্ত গিয়ে সিএম পাঙ্ক হারতো, তাতেও ফ্যান্সদের কোনো সমস্যা ছিল না। কিন্তু এইরকম একটা ইমোশনাল অ্যাঙ্গেল যোগ করে সিএম পাঙ্ককে বেকার হারানো, এটা তো আমার ঠিক লাগলো না। তো এটা খুবই স্টুপিড একটা আইডিয়া লাগলো, জানি না কেন এরকমটা করলো ডাব্লিউডাব্লিউই। সাধারণত আমরা সিএম পাঙ্কের যেমনটা দেখেছি, সিএম পাঙ্কের প্রোমোতে আমরা এটাই বুঝতে পারি যে সিএম পাঙ্ক মেন্টালি আর ফিজিক্যালি খুবই স্ট্রং। তো যে মেন্টালি এত বেশি স্ট্রং, তার থেকে তো এইরকম একটা ব্যবহার আশা করাই যায় না। তো ডাব্লিউডাব্লিউই বুকিং, এটা ডাব্লিউডাব্লিউই কী ভেবে করেছে সে তো ট্রিপল এইচ নিজেই বলতে পারবে, তো এখানে আর কিছু বলার নেই। আর সিএম পাঙ্কের কী মতামত সেটাও খুবই ইন্টারেস্টিং হবে জানা, কিন্তু মনে তো হয় না যে সিএম পাঙ্ক মুখ খুলবে, কারণ মুখ খুললে সে আবার নিজেই বিপদে পড়ে যাবে। আর ম্যাচ হেরে যাওয়ার পর যখন সবাই চলে যায়, তখন দেখি যে সিএম পাঙ্ক উঠে বসে হাসছে। কেন হাসছে সে তো সেই জানে। আর তারপর রিং থেকে বেরিয়ে রিং সাইডে স্টেফনি ম্যাকম্যান ছিল, তাকে গিয়ে সে জড়িয়েও ধরে। তো অনেক বছর পর দেখা হয়েছে, তো এই একটা কি বলতে পারো ভালো একটা মোমেন্ট। এইবার মানডে নাইট ড্রতে দেখতে হবে যে সিএম পাঙ্কের ফিউচার কী হয়, সে কি আবার ড্রু ম্যাকিন্টায়ারকেই চেস করবে, নাকি তার জন্য নতুন কোনো স্টোরি লাইন অপেক্ষা করছে। তো কালকেরই মানডে নাইট ড্র আছে, কালকের হয়তো আমরা সিএম পাঙ্কের ফিউচার নিয়ে কিছু একটা দেখতে পাবো। আর ইউএস চ্যাম্পিয়নশিপ ম্যাচে লোগান পলের থেকে কত ভালো ভালো মুভ আমরা দেখতে পেয়েছি, তা তো আমরা দেখতেই পেলাম। আর একটা স্পট খুবই ভালো লেগেছে আমার, যেটা হচ্ছে যে এলএ নাইট একেবারে অ্যানাউন্সার টেবিলের কাছে দাঁড়িয়েছিল, আর লোগান পল টপ রোপ থেকে ঘুরে কীরকমভাবে একটা ভোল্টকে মুনসল্ট মারলো, যেটা দেখতে খুবই ভালো লাগছে। তো সেইটারই ভিডিও লোগান পল পোস্ট করেছে। সে তার বাড়িতে ডাব্লিউডাব্লিউর মতো একটা রিং বানিয়ে সেখানে সেই মুভটা অনেকবার প্র্যাকটিসও করেছে। তো লোগান পল একটা সাধারণ
কি বলতে পারো যে সাধারণ একটা মানুষ যে জিম টিম করে আর সে প্রফেশনাল রেসলারদের মতো লড়ছে। আর আমি তো বলবো লোগান পল একজন বাইরের ব্যক্তি হয়ে সে এত ভালো লড়ছে, অনেক রেসলার যারা আছে, যারা অনেক প্রফেশনাল রেসলার আছে যারা লোগান পলের ধারের কাছেও যেতে পারে না। তো লোগান পল মানতে হবে সত্যি খুবই ট্যালেন্টেড, একটু বিরক্তিকর ঠিকই, কিন্তু রেসলিংয়ের দিক দিয়ে খুবই ভালো। এর মতো রেসলিং স্কিল খুব কম রেসলারেরই আছে। আর দেখতে গেলে লোগান পল তো পুরোপুরিভাবে একজন রেসলারও নয়। তো এবার একটু জেকব ফারুকে নিয়ে কথা বলা যাক। তো যেমনটা দেখেছিলাম যে কোডি রোডসকে অ্যানাউন্সার টেবিলের উপরে স্ল্যাশ লাগানোর পর জেকব ফাটু দেখে মনে হচ্ছিল পায়ে খুব জোরে লেগেছে। আমি ভাবলাম যে সেটা হয়তো অ্যাক্টিং করছে, কারণ এটা একটা স্টোরি লাইনের পার্ট। কারণ হচ্ছে যে জেকব ফারুকে কিছুক্ষণের জন্য সাইডে রাখতে হবে, সেই জন্যই হয়তো তাকে ইনজয়েড দেখানো হয়েছে। কিন্তু এখন মনে হচ্ছে না, সেটা একটু সিরিয়াস ইনজুরি হয়েছে, সত্যিকারেরই জেকব ফাটুর লেগেছিল। কারণ সব কিছু শেষ হয়ে যাওয়ার পর, সামারস্ল্যাম শেষ হয়ে যাওয়ার পর জেকব ফাটু কিন্তু নিজের পায়ে ভর দিয়ে হাঁটতে পারছিল না, তাকে অন্যজনের সাহারায় চলতে হচ্ছিল। আর তারপরে জেকব ফাটুর একটা ফটো এসছে, কোনো একটা স্টোরে গেছিলো কিছু কিনতে, সেখানে কিছু ফ্যান্সদের সাথে দেখা হয়েছে তার। আর সেখানে জেকব ফাটুর পায়ে আমরা দেখতে পাচ্ছি কীরকম একটা বুট পরে আছে। এটা সাধারণত ইনজুরি হলেই এই বুটটা পরতে হয়। তো তার মানে জেকব ফাটু সত্যিই চোট লেগেছে আর সে ইনজয়ার্ড হয়েছে। তো আশা করবো যে এটা খুব একটা সিরিয়াস ইনজুরি হবে না, কারণ এখন ব্লাড লাইনের স্টোরি বলতে গেলে একদম খুবই উত্তপ্ত হয়ে আছে, আর এখন জেকব ফাটুকে খুবই দরকার। তো দেখে মনে হচ্ছে হাঁটতে পারছে ঠিক আছে, কিন্তু রেসলিং করতে পারবে কিনা সেটা বোঝা যাচ্ছে না। তো এটাই আশা করবো যে ইনজুরিটা বেশি সিরিয়াস যেন না হয়, আর সে খুব তাড়াতাড়ি রিংয়ের মধ্যে রিটার্নও করতে পারে। আর সম্ভবত এই স্ম্যাকডাউনেতেই আমরা তার হেলথ কেমন আছে সেই বিষয়ে আপডেট পেয়ে যাব। আর ডমডমের থেকে বিট্রে হওয়ার পর মামি রিয়া রিপ্লির এখন লিভ মর্গানের মতো অবস্থা হয়ে গেছে। যখন লিভ মর্গানকে ডমিনিক রিজেক্ট করেছিল, সেই সময় লিভ মর্গানের যে অবস্থাটা হয়েছিল এখন সেটা মামির হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি টুইটার অ্যাকাউন্টে সে পিকচার পুরো ব্ল্যাক করে দিচ্ছে, প্রোফাইল পিকচার, আর পেছনে কভার ফটোতে একটা এঞ্জেল আকাশ থেকে পড়ে যাচ্ছে সেই ফটো দিয়েছে। তো এখন মামি রিয়া রিপ্লেরির অবস্থা খারাপ বলতে হবে, কিন্তু অপরদিকে একদম খুবই সুন্দর সিন দেখতে পাচ্ছি। সামারস্ল্যাম শেষ হওয়ার পর লিভ মর্গান তার ড্যাডি ডমিনিকের সাথে খুব এনজয় করছে, দেখতে পাচ্ছি এখানে হোটেলে খেতে এসছে। তারা দুজন কত বেশি খুশি। এখানে খাওয়ার পর তারা আরও অনেক কিছু খাবে, কী খাবে সেটা তো তোমরা বুঝতেই পারছো, আর বলে দিলাম না। তবে একটা জিনিস ভালো বলতে হয় যে আমরা ভেবেছিলাম যে আমরা ডমিনিক আর লিভ মর্গানের মাঝখানে এজ আর লিটার মধ্যে যে সিনটা ছিল সেটা দেখতে পাবো না, কিন্তু এখন মনে হচ্ছে যে না, দেখতে নিশ্চয়ই পাবো। আর মনে হচ্ছে ওর থেকে আরও বেশি কিছু দেখতে পাবো, কারণ ডমিনিক যা শুরু করেছে ভালো মতো খেয়েই তো আবার ছাড়বে। তো এবারে কালকেরই রয়েছে মানডে নাইট ড্র, তো কালকের অবধি ওয়েট করা যাক। কালকের হয়তো আমরা কোনো চরম গরম নরম উত্তেজনাপূর্বক সিনও দেখতে পেতে পারি এদের মধ্যে, কারণ দুটোই তো একেবারে নির্লজ্জ। আর এখন লিভ মর্গানের আবার কপাল ফিরে গেছে। লিভ মর্গান সোশ্যাল মিডিয়াতে কোনো রকম পোস্ট করছিল না, কিন্তু এখন মন প্রাণ ভরে পোস্ট করছে তার ড্যাডি ডমিনিকের সাথে তার ফটো। তো যা বুঝতে পারছি কালকের মানডে নাইট ড্রতে লিভ মর্গান তার ড্যাডি ডমিনিকের সাথে চোখ মিট রেডি করার জন্য একেবারেই তৈরি। আর একটা জিনিস হলো যে এখানে জাজমেন্ট ডে তো পুরোপুরি ভেঙে গেছে। কালকের ডেমান প্রিস্ট একদম ফিন ব্যালরকে চিবিয়ে খাওয়ার জন্য ঘুরে বেড়াবে। ফিন ব্যালর এখন একটা টপ হিল হতে চলেছে, আর ডেমান প্রিস্ট তো ভালো একটা ফেস হয়েই গেছে। আর এইদিকে জেডি ম্যাকডোনা আর ফিন ব্যালর হচ্ছে ট্যাগ টিম চ্যাম্পিয়ন, তো তাদের কী হবে সেটাও দেখতে হবে। জেডি ম্যাকডোনা কী করে, আমার মনে হয় তারা এখন আপাতত একসাথেই থাকবে। অপরদিকে কার্লিটোর কী হয় সেটাও এখন দেখার। কার্লিটোর ডিমান প্রিস্টের দিকে আসবে নাকি ফিন ব্যালরের দিকে যাবে সেটাও বোঝা যাচ্ছে না, কারণ কার্লিটো হিল না ফেস সেটাই এখনও পর্যন্ত পুরোপুরি ক্লিয়ার নয়। আর ডিমান প্রিস্টকে বিট্রে করার পর ফিন ব্যালরেরও রিয়াকশান চলে এসছে। সে টুইট করে লিখেছে আই ওক আপ ইন এ গুড মুড, তার মানে এতদিন পর সে একটা ভালো মুডে জেগে উঠেছে। তো এর মানে হচ্ছে যে এতদিন পর আমাদের ফিন ব্যালরের টনক নড়েছে, ভালো মন্দ বুঝতে শিখেছে। দেরিতে হলেও ফিন ব্যালরের কিন্তু বুদ্ধি খুলেছে। আর কালকের আমরা রোমানের রিটার্ন দেখতে পেয়ে গেলাম, কিন্তু জিমি উসো রিটার্ন দেখতে পেলাম না। আর এরপরে দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে অনেক ফ্যান্সই বলছে যে জিমি উসো কি এত বড় মহারথী যে সে রোমান দেশের থেকেও বড়, সে একেবারে লাস্টে হেলে দুলে রাজার মতো স্থায়ীভাবে রিটার্ন করবে। তো ঠিক আছে, জিমি উসোর এখন রিটার্ন হয়নি, এখন আপাতত রোমানের রিটার্নটা দরকার ছিল, হয়ে গেছে। আমার মনে হয় যখন পুরনো ব্লাড লাইন যখন রিইউনাইট হবে, জে উসো, রোমান রেন্স এরা সব একসাথে আসবে, তখনও আমরা জিমি উসোর রিটার্ন দেখতে পেয়ে যাব। তো ঠিক আছে, দেরিতে হচ্ছে কোনো ব্যাপার নয়, শেষমেশ পুরো ফেস ব্লাড লাইন একসাথে আসা নিয়েই কথা।
আর এবার কথা বলা যাক যে আমাদের আমেরিকান নাইটমেয়ার কোডি রোডস রোমানের রিটার্ন নিয়ে কী কথা বলেছে। তো ডাব্লিউডাব্লিউর সামারস্ল্যাম শেষ হওয়ার পর প্রেস ইভেন্ট হয়, আর সেখানে কোডি রোডসকে এই প্রশ্নটা জিজ্ঞেস করে যে রোমানের রিটার্নের ওপরে তোমার রিয়াকশান কী। তো এখানে কোডি রোডস বলে যে আমি ভাবছিলাম, আমার এমনটা মনে হয় যে সবাই রোমানের রিটার্নের জন্য ওয়েট করছিল, সবাই রোমানকে চাইছিল, আর সামারস্ল্যাম সেটা ভালোভাবে ডেলিভারও করেছে, আর রোমানের রিটার্ন নিয়ে আমি খুবই খুশি। তো আমাদের আমেরিকান নাইটমেয়ার কোডি রোডসের এই মতামত রোমানের রিটার্নের ওপরে। রোমানকে ডাব্লিউডাব্লিউতে ফিরতে দেখে সে এখন খুবই খুশি। আর রোমানের রিটার্ন হওয়ার পর তোমরা জাস্ট একবার সোলো সিকোয়ার রিয়াকশান দেখো, বাচ্চাদের মতো বসে বসে কাঁদছে। আর শুধু এই নয়, সামারস্ল্যাম শেষ হয়ে যাওয়ার পর যখন সোলো সিকোয়া ব্যাক স্টেজে ফিরছিল, তো একটা ভিডিও এসছে, ভিডিওটা তো আমি চালু করতে পারবো না, নাহলে ডাব্লিউডাব্লিউ আবার কপিরাইটস মেরে দেবে, তো মুখেই বলে দিই। তো সোলো সিকোয়াকে দেখে এমনটা মনে হচ্ছিল যে সে খুবই হতাশ হয়ে রয়েছে, ভয় পেয়ে রয়েছে, এমনটা মনে হচ্ছে যেন সে ভূত দেখেছে। তো এইভাবেই সে ব্যাক স্টেজে চলে যায়। তো বলবো যে সোলো সিকোয়া এতদিন তো রোমানকে চ্যালেঞ্জ করছিল, সে নিজেই রোমান রেন্সকে কল আউট করছিল বারবার আসার জন্য, কিন্তু এখন যখন রোমান চলে এসছে তো নিজেই এখন ভয় পেয়ে গেছে ভূত দেখার মতো। আর স্ম্যাকডাউনেতে কী হবে সেটাই এখন ভাবতে কেমন লাগছে যে সোলো সিকোয়ার রিয়াকশান কী হয়। আর ফাইটফুল সিলেক্ট বলছে যে রোমান রেন্সকে ডাব্লিউডাব্লিউতে ব্যাকস্টেজে এমনভাবে লুকিয়ে রাখা হয়েছিল যেন কেউ জানতেই না পারে, মানে ডাব্লিউডাব্লিউতে ব্যাকস্টেজে সেই সময় যারা উপস্থিত ছিল তাদের মধ্যে কেউই জানতো না যে রোমান সেই বিল্ডিংয়েই রয়েছে। একেবারে লাস্ট মোমেন্টে যখন রিটার্নের সময় আসে কোডি রোডসের ওই ম্যাচ চলাকালীন, তখনই রোমান রেন্সকে বের করে আনা হয়। তো ট্রিপল এইচ খুবই প্ল্যান করে বুদ্ধির সাথে রোমান রেন্সকে ব্যাকস্টেজে এমন জায়গায় লুকিয়ে রেখেছিল যেখানে কেউ পৌঁছাতে না পারে। আর ঠিক সময় রোমান রেন্স বেরিয়ে আসে, আর একদম বলতে পারো 5 মিনিট আগেই সবাই জানতে পারে যে এইবার রোমানের রিটার্ন হতে চলেছে, আর তখন আমরা রোমানের সেই আইকনিক রিটার্নটা দেখতে পাই। আর মানতে হবে যে এটা সামারস্ল্যাম নয়, পুরো ডাব্লিউডাব্লিউর ইতিহাসের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রিটার্ন, আর সে আমরা রেকর্ডের দিক দিয়ে আর রিয়াকশানের দিক দিয়ে দেখতে পেলেই ভালোভাবেই বুঝতে পারবো। তো এই নিয়ে তো আর কোনো রকম সন্দেহ থাকার কথা না যে এটা ডাব্লিউডাব্লিউর ইতিহাসের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রিটার্ন অফ অল টাইম। আর ডাব্লিউডাব্লিউ রোমান রেন্সের রিটার্ন উপলক্ষে তার জন্য একটা কাস্টম ডাব্লিউডাব্লিউর বেল্ট ডিজাইন করেছে, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে। এটাই হচ্ছে রোমান রেন্সের জন্য একদম কাস্টম, হেড অফ দ্য টেবিল লেখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ কীরকম দেখতে বেল্টটা। তো এইটা ডাব্লিউডাব্লিউ অনেক বেশি দাম দিয়ে বিক্রি করছে, আর খুব বেশি বিক্রিও হচ্ছে। তো আস্তে আস্তে বিজনেস শুরু হয়ে গেছে। OTC লেখা টি শার্টটা তো খুবই বেশি বিক্রি হচ্ছে, আমার মনে হয় ওটাই এখন 1 নম্বর মার্চেন্ডাইজ যাচ্ছে সেলের দিক দিয়ে। আর এখন এত দামি একটা বেল্টও বের করে দিয়েছে রোমানের জন্য। আমি যতদূর দেখেছিলাম বেল্টটার দাম হচ্ছে প্রায় $600, আর $1 আমাদের ভারতীয় টাকায় 83 টাকার মতো। তাহলে বুঝতেই পারছো যে এটা কত টাকা, অনেক টাকা দিয়ে কিনতে হবে এই বেল্টটা যদি কিনতে চাও। আমি তো ভাই গরিব মানুষ, আমার এসব থেকে দূরে থাকাই ভালো। তো চলো গাইস, এই ছিল আজকের নিউজ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও, আর ভিডিওটাকে একটু শেয়ারও করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ডাব্লিউডাব্লিউর নিউজ ভিডিওতে।